कैसा लगा बोलो? Good morning from Digha. Hello and welcome back to our channel. আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 31শে মার্চ 2025 আর আমি এখন দাঁড়িয়ে আছি ওল্ড দীঘা মোহনায়। এখন ঘড়িতে বাজে ঠিক ভোর 5:30। আজ সূর্যোদয় হওয়ার কথা ভোর 5:33 এবং সেই সূর্যোদয় দেখার সেরা ঠিকানা মোহনায় আমরা চলে এসেছি। আর আজকে পুরো ভিডিওটাতে থাকবে যে আজ সারা দিন দীঘাতে আমরা কিভাবে ঘুরবো, মানে 2 রাত আর 3 দিন যদি আপনাদের হাতে থাকে তাহলে কিভাবে সম্পূর্ণ দীঘা আপনারা দারুণভাবে ঘুরে দেখতে পারেন তার কমপ্লিট একটা ট্যুর গাইড থাকছে আজকে আমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে ফেলি আজ দীঘা ভ্রমণের নতুন আরেকটি পর্ব। আচ্ছা, ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে একদম ওই জায়গাটাতে, ওখানে আমাদের হোটেল। ওখান থেকে স্ট্রেট 2 কিলোমিটার মতন রাস্তা এখানে চলে আসা যায় দীঘা মোহনাতে। এবং ওখান থেকে এখানে আসার জন্য যদি একদম হোটেলের সামনে থেকে টোটো নেন তাহলে 100 টাকা নেবে, আর যদি মেন রোডে এসে একটা টোটো নেন তাহলে শেয়ারে পার হেড 20 টাকা করে নেবে। তো আমরা 20 টাকা করে পার হেড দিয়েই এখানে চলে এসেছি। আর এখন এই যে মোহনায় এত মানুষ দেখতে পাচ্ছেন, সকালবেলা সবাই কিন্তু সূর্যোদয়ের আশাতেই এখানে এসেছেন। কিন্তু সমস্যা হচ্ছে আজকে আকাশে একটু মেঘ রয়েছে, হালকা হালকা লাল একটা আভা আসছে আকাশে, কিন্তু আমরা শিওর নয় যে কতখানি ক্লিন সূর্যোদয় আপনাদেরকে দেখাতে পারবো। কিন্তু দারুণ লাগছে এই জায়গাটাতে এসে সকালবেলা, এইটুকু বলতে পারি। সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, অদ্ভুত ভালো লাগছে। সকালবেলা মোহনা সংলগ্ন সৈকতে পা রাখলেই আপনাকে স্বাগত জানাবে এক ঝাঁক লাল কাঁকড়া। সকালবেলা এখন ভাটা চলছে পুরো সমুদ্র সৈকতে, মানে মোহনার কাছে এরকম পর পর দোকান, আর সেখানে প্রচুর চেয়ার পাতা রয়েছে। মানে এই দোকানগুলোতে সকালবেলা আপনি ব্রেকফাস্ট করে নিতে পারবেন। আর এখানের পরিবেশটা এত সুন্দর, এরকম বিচে বসে ব্রেকফাস্ট করার সুযোগ কিন্তু সচরাচর আসে না। আপাতত ঘড়িতে 5:43, কিন্তু সূর্যি মামার দেখা নেই এখনও। আকাশে হালকা লাল আভা আছে। আমরাও এখন এরকম একটা দোকানে বসে পড়েছি চা খাওয়ার জন্য। এখানে বসে বসে সকালবেলা চা খেতে খেতে আর সমুদ্র দর্শন, এরকম সকাল মানে সত্যি ভাবা যায় না, দারুণ লাগছে। চা খেতে খেতেই মেঘের মধ্যে দিয়ে সূর্যি মামা উঁকি দিলেন, আর এক অপূর্ব মোহময়ী সূর্যোদয়ের সাক্ষী থাকলাম আমরা। পরিষ্কার আকাশে সূর্যোদয় তো অনেকবার দেখেছি, কিন্তু এমন একটি পরিবেশে সূর্যোদয় দেখা সত্যিই সৌভাগ্যের। ও মাই গড, কি অসাধারণ সূর্যোদয়! এখন 5:55 হয়েছে। একটু মেঘ ছিল বলে আমরা একটু দেরিতে দেখছি, কিন্তু অপূর্ব লাগছে দীঘা মোহনা থেকে সূর্যোদয়। চোখের সামনে নিশ্চল পৃথিবীটা ধীরে ধীরে সচল হয়ে উঠছিল, আর ওদিকে দিবাকর তার সমস্ত শক্তি নিয়ে এক নতুন প্রভাতকে স্বাগত জানাচ্ছেন। আর তার সেই আহ্বানে সাড়া দিয়েই প্রচুর পর্যটক সকাল সকাল দীঘা মোহনায় চলে এসেছেন এই অপূর্ব সুন্দর সূর্যোদয়ের সাক্ষী হতে।
আমরা এখন সৈকত থেকে একদম মোহনার যে মেইন যাওয়ার জায়গাটা, মানে মোহনা বলতে আসলে মানুষ যেই জায়গাটাকে বোঝেন, ওখানে উঠে এসেছি। ভাটা ছিল বলে এতক্ষণ আমরা নিচে ঘোরাঘুরি করছিলাম। এই জায়গাটাতে আসার যে রাস্তাটা একটুখানি রিস্কি, একটু বোল্ডার বা পাথর বেছানো, এখান থেকে উঠে এই জায়গাটাতে চলে আসতে হবে। আর এই জায়গার একদিকে, মানে আমার বাঁ দিকে যেদিক থেকে সূর্যটা উঠেছে, এই দিকে এই যে জলভাগটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে চম্পা নদী। চম্পা নদীর জল এখানে মিশেছে বঙ্গোপসাগরের সাথে, মানে আমার ডান হাতে রয়েছে বঙ্গোপসাগর, সেই কারণে এখানে চম্পা নদীর সাথে বঙ্গোপসাগরের মিলন ঘটেছে বলেই এই জায়গাকে মোহনা বলা হয়। আর পিছনে দেখতেই পাচ্ছেন যে সূর্য আমাদের সাথে লুকোচুরি খেলাটাও একদম কন্টিনিউ করে যাচ্ছে। দারুণ সুন্দর ছবি আসছে, দারুণ সুন্দর ভিডিও আসছে, আলাদা একটা ডাইমেনশন দিচ্ছে মেঘগুলো। খুব ভালো লাগছে সকালবেলা এই জায়গায় এসে। এখন ঘড়িতে 6:30 বাজে। আমরা হয়তো আর 30 মিনিট মতন এখানে থাকবো, তারপরে ফিরে যাব আমাদের হোটেলে, কারণ গিয়ে আজকে আমাদের সাইট সিইংয়ে বেরোতে হবে। হাঁটতে হাঁটতে আমরা একদম মোহনার লাস্ট পয়েন্টে চলে এসেছি। আর এখান থেকেই বঙ্গোপসাগরের সাথে চম্পা নদীর মিলন খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই জায়গা থেকে ভীষণ সুন্দর এখন জোয়ারের জল বাড়ছে, আর একদম আমার সামনে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের সাথে চম্পা নদীর সেই সঙ্গম। আমরা এখানে উঠে আসার পরেই জাস্ট সামনেই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এইখানে জাল দিয়ে মাছ তুলেছে। মানে সকালবেলা আসলে কিন্তু এরকম অনেক দৃশ্যই আপনারা দেখতে পারবেন, কারণ এইখানেই মানে জেলে নৌকাগুলো মাছ নিয়ে ফেরে। তো এখানে কাছে মাছ বাজারও রয়েছে একটা। ঘড়িতে এখন ঠিক সকাল 7টা। আমরা মোহনা থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেরোনোর পথে এখানে দেখছি প্রচুর দোকান বসে গেছে। এখন পুরো একটা ছোটোখাটো মেলা হচ্ছে। খাবারের দোকান তো আছেই, তার সাথে কেনাকাটার প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে। চাইলে আপনারা সকালে এখান থেকে টুকটাক কেনাকাটা করে নিতে পারেন। এখন চলে এসেছি এই মোহনার প্রধান আকর্ষণ মাছ বাজার, যেটা সেইখানে দারুণ বড় বড় ইলিশ মাছ রয়েছে দেখতে পাচ্ছি। এছাড়াও পমফ্রেট রয়েছে, কাঁকড়া রয়েছে। এই বড় ইলিশগুলো কত করে? আচ্ছা, 1650 কিলো। আর ওইগুলো? আচ্ছা। আর এখানে পাশাপাশি প্রচুর শুঁটকি মাছের দোকান রয়েছে, সেজন্য এখানে মারাত্মক গন্ধ। এই যে সব রকম মাছের শুঁটকি মাছ রয়েছে এখানে। ঘুরে আসতে হবে। আচ্ছা, এখানে মাছ কিনলে কিন্তু এনারা সুন্দর করে এরকম প্যাকিং করে দিচ্ছেন। পাশেও দেখুন ছোট ছোট আইসক্রিমের যেরকম বক্স হয়, বেশি মাছ নিলে ওনারা এরকম প্যাকিং করে তার ভেতরে বরফ দিয়ে পুরো সিল করে দিচ্ছেন। বাহ। আর একদমই মাছ বাজারের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন ফেরার জন্য। আমরাও এখান থেকেই টোটো ধরে নেব এবার। এখন ঘড়িতে সময় ঠিক সকাল 10টা। আমরা আমাদের হোটেল সানভিউ থেকে ব্রেকফাস্ট সেরে টোটো করে এখন যাচ্ছি এখানকার লোকাল বেশ কিছু সাইট সিইংয়ের জন্য। আমাদের হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, তাই আমাদের আর ব্রেকফাস্টের জন্য চিন্তা করতে হয়নি। না হলে আমাদের ব্রেকফাস্ট রেস্টুরেন্ট থেকেও করতে পারতাম, বা আশেপাশে বেশ কয়েকটা ছোটোখাটো হোটেল আছে ওখান থেকেও করে নিতে পারতাম। আর যে সাইট সিইংটা আজকে আমরা করব, সেই সাইট সিইংটা আমরা সেই জন্যই করব যে এই যে জায়গাগুলো আমাদের দেখা হয়নি। এছাড়াও যে এখানকার টোটাল সাইট সিইংটা হয় সেটার ডিটেলটাও আমি আপনাদেরকে বলে দেবো। চলুন, আমাদের টোটো এসে গেছে। এটাতে করে প্রথমে এখন আমরা চলে যাব এখান থেকে সোজা চন্দনেশ্বর মন্দির। আর এই ভাইয়ের সাথে আজকে আমরা সাইট সিইং করছি। ভাই, তোমার নামটা বলো। কি, ওর নাম্বারটা আমি দিয়ে দিলাম, চাইলে আপনারা ওর সাথে এসে যোগাযোগ করে ঘুরতে পারেন। আচ্ছা, এখন আমাদের ওল্ড দীঘাতেই একদম রাস্তার পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিএম গেস্ট হাউস, যার নাম হচ্ছে দিঘি। এই বিশ্ববাংলা গেস্ট হাউসটাতে মুখ্যমন্ত্রী আসলে থাকেন। আর ঠিক এর উল্টো দিকে এই জন্য যে বিশ্ববাংলা পার্কটা, একটু এগিয়ে নাও ভাই, একটুখানি এগিয়ে নাও। এই পার্কটাকে এই জন্যই খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে এখন তো রোদের সময় মানুষ নেই, বিকেলবেলা একদম ভরে যাবে এখানে মানুষজন। চলো।
এখন আপনারা দেখছেন দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা নির্মিত এই যে বিশাল একটি ভবন, যেটাকে দীঘায় জাহাজ বাড়ি নামে বহুল প্রচলিত করা হয়েছে। এই জাহাজ বাড়িটি দীঘায় কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। এখানে যাতায়াতের পথেই এটা আপনারা দেখতে পারবেন, মানে দীঘা থেকে তালসারির দিকে যাওয়ার পথে রাস্তার বাঁ দিকে পড়বে এটা। আচ্ছা, এখন আমরা দেখছি দীঘাশ্রী। আমরা এখন চন্দনেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি, মানে দীঘা থেকে তালসারি উদয়পুরের দিকে যাওয়ার পথে রাস্তার ডান দিকে পড়বে বিশাল বড় একটা প্রজেক্ট, এই দীঘাশ্রী। এখান থেকে খানিক দূর এগোলেই সামনে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বর্ডার আসবে। আচ্ছা, আমাদের হোটেল রয়্যাল সানভিউ থেকে চন্দনেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার মতন। এই প্রাইভেট বাস স্ট্যান্ডটি আসলেই বুঝবেন যে ওড়িশা বর্ডার এসে গেছে। এই বাস স্ট্যান্ড থেকেই ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রাইভেট লাক্সারিয়াস বাস পাওয়া যায়। এই যে আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এটাই হলো একদম পশ্চিমবঙ্গ আর ওড়িশার বর্ডার। বাঁদিকে রাস্তা সোজা চলে যাচ্ছে উদয়পুর বিচ, তালসারি বিচের দিকে, আর আমরা সোজা পশ্চিমবঙ্গ ফেলে ওড়িশায় ঢুকে পড়েছি আর চলে যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরের দিকে। চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার ওই রাস্তায় বিচিত্রপুরেও আপনারা যেতে পারেন, তবে যেহেতু সেই জায়গাগুলো আমাদের আগে দেখা রয়েছে, আমরা চন্দনেশ্বর মন্দিরেই যাচ্ছি আগে। দাঁড়িয়ে আছি ওড়িশা রাজ্যের বালাসোর জেলার চন্দনেশ্বর মন্দিরের সামনে। অত্যন্ত জাগ্রত এই চন্দনেশ্বর মন্দিরে আরাধ্য হন ভগবান শিব। আমরা গতবার যখন তালসারি বিচে এসেছিলাম সেখান থেকে এখানে আমরা আসতে পারিনি। আমাদের তালসারি বিচের হোটেলটা থেকে মাত্র 2 কিলোমিটার মতন দূরে ছিল, কিন্তু চড়ক পুজোর সময় এখানে এত ভিড় হয় আর এত মানুষের সমাগম হয়, তখন তালসারি বিচটা মোটামুটি একটা মিনি কুম্ভে পরিণত হয়। তো সেই কারণে আমরা সেই সময় আসতে পারিনি, আর সেই জন্যই আমাদের খুব ইচ্ছা ছিল যে এবার অন্তত এসে এই চন্দনেশ্বর মন্দির দর্শন করে যাব। আজকে দেখুন, আজকে সোমবার, সেই কারণে এত ভিড়, কত মানুষ এসেছেন। যেহেতু আজকে ছুটিও আছে ঈদের, সেই জন্য এত ভিড়। এইখানে টিকিট দিয়ে পুজো করতে হবে, মানে যদি আপনি পুজো দিতে চান সেক্ষেত্রে এখান থেকে টিকিট দিয়ে পুজো কিনে তারপরে ভেতরে লাইন দিয়ে পুজো দিতে হবে। ভেতরে পুজো দেওয়ার লাইন বিশাল বড় পড়েছে। এই হলো মন্দির প্রাঙ্গণ। পুরো মন্দির প্রাঙ্গণটা হচ্ছে এরকম। ওখানে গাছের এতে একটা খুব সুন্দর ত্রিশূল রয়েছে, আর এইটা হচ্ছে মূল মন্দির। সামনে এটা হচ্ছে মূল মন্দির, আর বাদিকে আরো ছোট ছোট দুটো মন্দির দেখতে পাচ্ছি, 2-3টে মন্দির আছে। পুরো মন্দির চত্বরে মানুষ পুরো ঠিক করছে ভিড়। আচ্ছা, জুতো খুলে আপনাকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে, সেজন্য আমরা গাড়িতে মানে টোটোতেই জুতোটা খুলে এসছি, না হলে সেখানে 10 টাকা দিয়ে জুতো রাখতে হবে। পুজো হবে না, মন্দিরের সামনে যারা পুজো দেবে এখানে টিকিটটা করলেন। মন্দির চত্বরে কীরকম সাংঘাতিক ভিড় সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। মূল মন্দির ছাড়াও এই মন্দির চত্বরে আরও 3টি মন্দির রয়েছে। একটি জগন্নাথ দেবের মন্দির, তার পাশে লক্ষ্মী গণেশের মন্দির, এবং এই পাশে রয়েছে একটি দুর্গা মন্দির। আর দুর্গা মন্দিরের ঠিক সামনে রয়েছে এরকম একটি কুণ্ড বা জলাশয়, যেখানে যাদের মানসিক রয়েছে তারা দণ্ডি কেটে আসছেন এবং এই জলে স্নান করছেন। প্রচুর লাইন পড়েছে, সেজন্য সেই লাইনে আমরা দাঁড়ালাম না, কিন্তু পুরো মন্দিরটা বা মন্দির চত্বরটা আমাদের ঘোরা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। চন্দনেশ্বর মন্দির থেকে ফেরার পথে এখন আমরা চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দির দর্শন করতে। চন্দনেশ্বর মন্দির থেকে দীঘার দিকে বা তালসারির দিকে যাওয়ার পথে রাস্তার ডান দিকে পড়বে এই রাধাকৃষ্ণ মন্দিরের গেট। এটা ভীষণ সুন্দর একটা গেট রয়েছে, আর ভেতরের প্রাঙ্গণটায়
এইভাবে সোজা চলে যেতে হয়। এই মন্দিরটিও আপনারা যদি এখানে আসেন দর্শন করে নেবেন। আমরা এখন উদয়পুর বিচ চত্বরে ঢুকে পড়েছি। আর এই উদয়পুর বিচের বাঁ দিকটা, মানে উদয়পুর বিচটাই অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের শেষ বিচ। এই দিকের উদয়পুর বিচের ডান দিকে হলো ওড়িশা আর বাঁ দিকে হলো পশ্চিমবঙ্গ। মানে উদয়পুর বিচটা পশ্চিমবঙ্গের শেষ বিচ, আর তারপর উড়িষ্যার প্রথম বিচ হলো তালসারি। হ্যাঁ, এই যে রাস্তাটা, মেরিন ড্রাইভ যে রোডটা, এই রাস্তা ধরে চলে গেলেই সোজা তালসারি চলে যাব। আমরা নেমে পড়েছি উদয়পুর সি বিচে। অ্যাকচুয়ালি আমরা এই যে সাইট সিইংটা করছি, এটা আমাদের ভিডিওর জন্য বলুন আর এই সাইট সিইং করার জন্য এই সমস্ত জায়গাগুলো আমাদের যেহেতু দেখা হয়নি সেই কারণেই করছি। দীঘা আমরা আসি একদিন বা দুদিনের জন্য। আমার পার্সোনালি মনে হয় যে সেখানে দীঘার আনন্দ নেওয়া, দীঘার লোকাল ঘুরে বেড়ানোটাই সবচেয়ে ভালো হবে। আর যদি সাইট সিইংয়ের মধ্যে আপনারা এই তালসারি, উদয়পুর, ওশিয়ানা বা বিচিত্রপুর, চন্দনেশ্বর এইগুলো রাখতে চান একদিনের গোটা, তাহলে মোটামুটি 1200 থেকে 1500 টাকা মতন ভাড়া পড়বে। আমরা গেলাম না, এইখান থেকে এই যে মেরিন ড্রাইভের রোডটা সোজা চলে যাচ্ছে তালসারির দিকে। তালসারিতে যখন আমরা ছিলাম, তালসারি থেকে আমরা তালসারি, বিচিত্রপুর এগুলো সব ঘুরে ফেলেছি। এবং তালসারিতে যদি আপনারা থাকেন, আমরা যে হোটেলে ছিলাম সেখানে তো থাকতেই পারেন, তার ডিটেল দেওয়া আছে, কিন্তু আমার সাজেশন থাকবে যে ওটিডিসি পান্থনিবাসে থাকুন, তাহলে মনে হয় বেশি ভালো লাগবে। আমাদের এই দিকটা মানে ওড়িশা সাইডে তালসারি বিচে থাকা হয়ে গেছে, আর পশ্চিমবঙ্গের সাইডে মানে দীঘার ওই দিকে যদি থাকতে চান বা ওই দিকে যদি ঘুরতে চান, সেক্ষেত্রেও মন্দারমণি, তাজপুর পর্যন্ত আপনারা ঘুরে আসতে পারেন। তো আমাদের তাজপুরেরও ভিডিও আছে, মন্দারমণিরও ভিডিও আছে, শঙ্করপুরেরও ভিডিও আছে। যদিও শঙ্করপুরে আমরা থাকিনি, শঙ্করপুরের আরেকটা ডেডিকেটেড ব্লগ আমি বানাবো, কিন্তু শঙ্করপুরের ভিডিও আছে, তার হোটেলের ডিটেলও আছে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। তো সেই কারণে যেহেতু আশপাশের চত্বরটা পুরোটাই ঘোরা, কিন্তু দীঘাটা সেভাবে কোনোদিন ঘোরা হয়নি, সেই জন্য এবারে দীঘাটাই ঘোরার ইচ্ছা ছিল। দীঘাতে এসছি, দীঘা ঘুরছি। উদয়পুর বিচটা চলুন একবার দেখে আসি। এটাকে অনেকে বলেন যে বাংলার গোয়া, কিন্তু কেন বলেন আমি জানি না, গিয়ে দেখি, কোনোদিন তো আসিনি। ভেতরে গিয়ে দেখে আপনাদের সবটা দেখাবো আর জানাবো কেমন লাগলো। এইদিকে হচ্ছে উদয়পুর বিচে আমরা চলে এলাম। এখানে বিচটা বাঁধানো রয়েছে, বিচের একদম শেষ পর্যন্ত মানে যতটুকু জল আছে তার ঠিক আগে পর্যন্ত দোকান রয়েছে, প্রচুর খাবারের দোকান, চায়ের দোকান। এখানে লাইভ স্পোর্ট, ওয়াটার স্পোর্ট প্রচুর রয়েছে দেখছি, আর প্রচুর মানুষ জলে নেমেছেন। বাপরে, এখানে তো স্নান প্রচুর লোকে করছে। বাহ, এটা বেশ ভালো। আর ওই দিকটাতে মানে একদম ঝাউবনের পাড়ের ওইখানে বিশাল বড় মার্কেট, আর সেখানে সব দোকানে বসে খাওয়া দাওয়ার নানা রকম ব্যবস্থা রয়েছে আর কি। উদয়পুর বিচ সম্পর্কে নানা রকম কথা শুনেছি, ওদিকটায় গেলে আরও বুঝতে পারবো ভালো করে। নেমেছি উদয়পুর বিচে। এখানে নামার পরে যেটা দেখছি, আমার মনে হয় এই বিচটা ফ্যামিলি পার্সন বা যারা নন অ্যালকোহলিক পার্সন রয়েছে তাদের জন্য একটুখানি প্রবলেমেটিক হবে। আমার জন্য এই বিচটা একেবারেই নয়। যারা একটুখানি পানীয় প্রেমী আছেন তাদের জন্য এটা ভীষণ ভীষণ একটা উপযোগী বিচ। আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি বিচের চারপাশটা। এখানে প্রচুর মাছ ভাজাও বিক্রি হচ্ছে, আর এখানে এখন জোয়ার, যেহেতু জল একদম এই অবধি চলেই এসেছে, মানে জলের ওপরে বসে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করার ব্যবস্থা আর কি। মাছ, কাঁকড়া সব কিছুই পাওয়া যাচ্ছে, কাবাব হচ্ছে, যেটা বলবেন সেটা ওনারা বানিয়ে দেবেন, এখানে বসে আপনারা খেতে পারবেন। উদয়পুর বিচে ঘোরার পরে আমার মনে হলো কেন এটাকে বাংলার গোয়া বলা হয়, তার একমাত্র কারণ এখানে ওপেন বসে বিচের মধ্যে একদম সমুদ্রের ধারে মদ্যপান করা যায়, একদম পাতি বাংলায় বলতে গেলে। কিন্তু আমি গোয়া থেকে দুবার ঘুরে এসেছি, গোয়ার কোনো বিচে আমি দেখিনি যে এরকমভাবে এইরকম একটা মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এত কনজেস্টেডভাবে, এত আনহাইজিনিকভাবে কিছু হচ্ছে। কোনো দিক থেকে এটাকে আমার গোয়ার সাথে তুলনা করতে ইচ্ছা করলো না। এখানে পাশে খুব সুন্দর একটা ঝাউবন আছে, বিকেলের দিকে আসলে এই ঝাউবনের মধ্যে ভালো ছবি টবি তোলা যাবে, ঘুরে বেড়ানো যাবে। সমুদ্রের পাড়ে বসার মতন মানে ফ্যামিলি নিয়ে বা আমাদের মতো লোকেদের, নন অ্যালকোহলিক পার্সনদের বসার মতন পরিবেশ খুব একটা নেই। তবে যারা আপনারা এই পরিবেশটা পছন্দ করেন বা এনজয় করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু দারুণ, তাদের বেশ ভালো লাগবে।
উদয়পুর বিচ থেকে 700-800 মিটার দূরে এখন আমরা চলে এসেছি আরও একটি সি বিচ, ওশিয়ানিয়া সি বিচ বা ওশিয়ানা সি বিচে। আমার পিছনে রয়েছে গাড়ি পার্কিং এরিয়া, ওখানে আমরা টোটো পার্ক করে দিয়েছি। আর এখান থেকে বিচের মধ্যে ঢুকতে হবে, মানে বিচের মধ্যে বলতে বিচে যাওয়ার জন্য যে রাস্তাটা করা আছে তার মধ্যে। এরকম একটা সুন্দর পার্ক রয়েছে। পাশে দেখছি ওশিয়ানা রিসর্ট বলে একটি রিসর্ট রয়েছে, আমি জানি না এই রিসর্টে থাকা যায় কি না আদৌ। তবে এই চত্বরটার মধ্যে থেকে এরকম একটা রাস্তা আর তারপর একটা সিঁড়ি উঠে গেছে, ওইটা দিয়ে বিচের দিকে যেতে হবে। খানিকটা হাঁটতে হবে 200 মিটার মতন। গাছপালায় মোড়া এরকম সুন্দর একটা মানে সিঁড়ি করে দেওয়া রাস্তা চলে গেছে বিচের দিকে। এই বিচটায় এসে বেশ শান্ত লাগছে, পরিবেশটা ভালো লাগছে, প্রচুর পাখি ডাকছে, সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। সেখান থেকে বিচে যাওয়ার রাস্তা। একটু আগে যে ক্যাওস দেখে এলাম, যে বিশৃঙ্খল একটা পরিস্থিতি, মানে ফ্যামিলি নিয়ে থাকার মতন নেই, ঠিক তার পাশে এত কাছে একদম বিপরীত একটা মানে সিচুয়েশান, একটা বিপরীত আবহতে এরকম একটা বিচ যে আছে, এটা সত্যি না আসলে আপনি বুঝতে পারবেন না। ভীষণ সুন্দর, চারিদিকটা ঝাউবন দিয়ে ঘেরা, আর বিচের জলটা এত ভালো, আমি জানি না এখানে কি করে জলের রঙটা পরিবর্তন হয়ে গেল, বেশ গ্রিনিশ একটা কালার লাগছে এখান থেকে জলটা। সামনের দিকে জলটা একটু ঘোলাটে আছে, কিন্তু পিছনের দিকে জলের কালারটা ভীষণ ভীষণ সুন্দর। আর এইখানে পাশেই একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওই ওয়াচ টাওয়ারেও উঠে আপনি ওখান থেকে পুরো প্যানোরামিক একটা ভিউ পাবেন। খুব ভালো লাগছে এই বিচটাতে এসে। এই বিচটাতে বেশ খানিকটা সময় কিন্তু কাটানো যায় যদি আপনাদের হাতে সময় থাকে, বা বিকেলের দিকেও যদি আসেন। আর দারুণ সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, সেই জন্য আরও ভালো লাগছে। প্রায় 45টা মতন সিঁড়ি ভেঙে আমাদেরকে আসতে হয়েছে এখানে। আর এইখানে দেখুন, এটা হচ্ছে দীঘা নেচার ট্রেল, পুরো ঝাউবনের মধ্যে থেকে এরকম বাঁধানো রাস্তা, কিন্তু এটা এখন বন্ধ রয়েছে। এই হলো ওয়াচ টাওয়ার ওশিয়ানা বিচের, আর ঠিক তার পাশে মেরিন ড্রাইভের রাস্তা, আর তার সামনে ওশিয়ানা বিচ। এখান থেকে উদয়পুর বিচ দেখা যাচ্ছে, ডান দিকে উদয়পুর বিচটা দেখা যাচ্ছে, কিন্তু দুটোর পরিবেশ কতটা আলাদা। ওই যে দূরে, ওখানে প্রচুর মানুষ স্নান করছেন। ওশিয়ানা বিচ থেকে ফেরার পথে এখন যেখান থেকে যাচ্ছি, বাঁদিকে একদম পাঁচিলের ওই পারে হচ্ছে কাজু বাদাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাষ্ট্রীয় কাজু বাদাম ফ্যাক্টরি, আর এটা হলো সেখানে ঢোকার গেট। এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়, কিন্তু এখানে চারিদিকে প্রচুর কাজু বাদাম রয়েছে। আমার মনে হয় না এখানে আলাদা করে টিকিট কেটে কাজু বাগান দেখার জন্য ঢোকার কোনো মানে আছে। এই জায়গাটা খুব সুন্দর, চারিদিকে গাছগাছালিতে ভরা, আর মাঝখান থেকে মেন রোড। উদয়পুর বিচ, ওশিয়ানা বিচ, কাজু বাগান এবং কনভেনশন সেন্টার ক্রস করলেই রাস্তার ডান দিকে পড়বে দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির। এটা অ্যাকচুয়ালি দীঘা সায়েন্স সেন্টার, এর মধ্যে আমরা ঢুকবো। এখানে সামনে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। দেখি চলুন টিকিটের কত মূল্য। এখানে প্রবেশের জন্য প্রবেশ মূল্য হচ্ছে মাথাপিছু 40 টাকা করে। এবার এই টিকিট ছাড়া এর ভেতরে আরও বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে, সেগুলোর জন্য আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা আছে। এইখানে ভিডিওটা পজ করে আপনারা একটু দেখে নিন যে এখানে কী কী আছে আর তার টিকিট মূল্য কত। আচ্ছা, সায়েন্স সেন্টারের ভিতরে প্রবেশ করেছি টিকিট দেখিয়ে। ভিতরের গার্ডেন এরিয়াটা বেশ সুন্দর, আর সামনে একদম সোজা যেটা আছে ওর মধ্যেই আমরা যাব। আমরা আর অন্য কোনো অ্যাক্টিভিটির টিকিট করিনি, শুধু নর্মাল যে 40 টাকার টিকিট সেটাই কেটেছি। দেখি এটাতে কি কি দেখতে পারি।
থেকে রঙিন, রং বদলাচ্ছে। ওয়াও, কি দারুণ! যে কোনো জীবের উদ্ভব আলাদাভাবে হয়নি, বরং তারা জীব জগতের অন্যান্যদের সাথে সাযুজ্য রেখে বড় হয়েছে। এটা ঘুরতে মোটামুটি আমাদের ওই 20 মিনিট মতন সময় লাগলো। খারাপ লাগলো না, ভেতরটা বেশ ভালো। তবে এইদিকে যেটা এখন সমস্যা হচ্ছে, এসিটা চালায়নি, শুধু ফ্যান চলছে, একটু গরম। এই সাইডটা এসি আছে। বাইরেও অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে। যদি আপনারা কালিম্পং যান সেক্ষেত্রে কালিম্পং সায়েন্স সেন্টারটা দেখতে পারেন, ওটাও কিন্তু বেশ ভালো লাগবে। আর এখানে যদি সাথে বাচ্চারা থাকে তাদেরকে নিয়ে আসতে পারেন, খারাপ লাগবে না, ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি এখানে আরও একটা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান, অমরাবতী পার্কে। এটা প্রপার দীঘাতেই অবস্থিত, জাহাজবাড়ির জাস্ট একটুখানি আগে। এই পার্কে ঢোকার জন্য মাথাপিছু 10 টাকা করে টিকিট লাগে। সকাল 7:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত এই পার্ক প্রত্যেক দিন খোলা থাকে। এবং এই পার্কের মধ্যে বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার রোপওয়ে এবং বোটিং। রোপওয়ের জন্য আলাদা টিকিট কাটতে হয়, সেটা পার্কের মধ্যে ঢুকেও আপনারা কাটতে পারবেন। এবং এখানে ঢোকার জন্য 5 বছরের ওপর প্রত্যেকেরই টিকিট কাটতে হবে। এই হলো এই পার্কের মধ্যে রোপওয়ের ব্যবস্থা। এখানে রোপওয়ের জন্য 3 থেকে 12 বছরের বাচ্চাদের 40 টাকা করে মাথাপিছু টিকিট লাগে, আর 12 বছরের ওপরে প্রত্যেকের 80 টাকা করে টিকিট লাগে। এই রোপওয়েটা দিয়ে পুরো সামনে যে ছোট্ট জলাশয় বা লেক মতনটা রয়েছে, ওটার ওপর দিয়ে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে। লেকে দেখতে পাচ্ছেন বোটিংও চলছে, ওখানে চাইলে আপনারা বোটিংও করতে পারেন। আর এই হলো অমরাবতী পার্কের মধ্যে বোটিং। খুব সুন্দর প্যাডেল বোট রয়েছে, জলটাও বেশ পরিষ্কার। 4 জনের মতো বসার বোট, সেখানে অনেক বেশি জনই বসেছেন দেখছি। বেশ কয়েকটি বোট ভেসে বেড়াচ্ছে, দূরে কয়েকটা রাজহাঁসও দেখা যাচ্ছে। বোটিংটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে, বিশেষ করে বিকেলের দিকে করলে। এখন ঠিক 1:34 বাজে, রোদ রয়েছে, সেজন্য এখন আর আমরা বোটিং করছি না বা রোপওয়েও চড়ছি না। কিন্তু আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে এটা আপনারা করতে পারেন। অনেকটা বড় এরিয়া নিয়ে এই অমরাবতী পার্ক, গাছপালা দিয়ে ঘেরা, সুন্দর পরিবেশে এইখানে এসে আপনারা দুদণ্ড শান্তির জন্য বসতে পারেন। এর সামনে ঢোকার সময় দেখলাম এখানে প্রচুর খাবার হোটেল রয়েছে, ওখান থেকে চাইলে আপনারা লাঞ্চ করে নিয়ে তারপরে এখানে এসে বসে কিছুটা সময় কাটিয়ে তারপরে আপনাদের বাকি ভ্রমণটা কমপ্লিট করতে পারেন। অমরাবতী পার্ক থেকে বেরিয়ে 1 প্লেট ফল কিনেছি। এখানে খুব সুন্দর মোড়া টোড়া দিয়ে এরকম ফল বিক্রি হচ্ছিল, 60 টাকা নিয়েছে। এই কাটা ফলটাই খাবো, অন্য কিছু আর খেতে ইচ্ছা করছে না। ফেরার পথে চাইলে দেখে নিতে পারেন মেরিন অ্যাকোয়ারিয়াম। এই অ্যাকোয়ারিয়ামের বাইরেই রাখা রয়েছে এক বিশাল আকার তিমি মাছের কঙ্কাল, যাকে পাওয়া গিয়েছিল 12ই ডিসেম্বর 2012 সালে দীঘা সমুদ্র সৈকতে, যাকে তার পাওয়ার 2 দিন পরে সমাধিস্থ করা হয় দীঘা মোহনায়। এবং প্রায় 4 বছর পর এই কঙ্কালটিকে তুলে আনা হয় এবং রাখা হয় এই অ্যাকোয়ারিয়ামে। বিশাল আকার এই পুরুষ তিমিটির দৈর্ঘ্য 42 ফুট এবং প্রস্থ 7 ফুট। ফেরার পথে আমরা এখান থেকে চিকেন বিরিয়ানি কিনে নিয়েছিলাম, কারণ আজ আর অন্য কিছু খেতে মন চাইছিল না। এখানে 1 প্লেট চিকেন বিরিয়ানির দাম পড়েছিল 120 টাকা। এই হোটেলের আশেপাশে অনেকগুলো খাবার হোটেল রয়েছে, চাইলে আপনারা সেখান থেকেও আপনাদের লাঞ্চ সেরে নিতে পারেন। নানান রকম থালি সেখানে পাওয়া যায়, ভেজ মিল শুরু হয় 60 টাকা থেকে। তো খুব কম খরচেই আপনাদের লাঞ্চ হয়ে যাবে। যাই হোক, আমাদের বিরিয়ানিটা কিন্তু বেশ টেস্টি ছিল। সাইট সিংয়ের পর লাঞ্চ সেরে হোটেলে ফিরে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে সন্ধে হতেই আবার আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের আরও সাইট সিং করবার জন্য। যাবার পথে প্রথমেই যা দেখলাম তা হলো সন্ধ্যের জগন্নাথ মন্দির। এই সন্ধেবেলা বেশ খানিকটা সময় জগন্নাথ মন্দিরের আলোগুলো জ্বালানো হয়। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের উদ্বোধন, তাই দীঘায় এখন সাজো সাজো রব। এটা হলো ঢেউসাগর পার্কে ঢোকার টিকিট কাউন্টার। 20 টাকা করে টিকিট কেটে এই মেন গেট দিয়ে ভেতরে যেতে হবে। আর এই হলো লাইন ভিতরে ঢোকার। আমরা ঢুকে পড়েছি ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে।
অনেকটা জায়গা নিয়ে দারুণ সুন্দরভাবে তৈরি হয়েছে এই অ্যামিউজমেন্ট পার্কটা, এবং এখানে নানান ধরনের অ্যাক্টিভিটি রয়েছে। এবং ঢুকে প্রথমেই যেটা দেখছি, প্রচুর খাবারের দোকান, পুরো ফুড কোর্ট একটা করে দেওয়া রয়েছে। আর এই দিকে সাইডে নানান রকমের অ্যাক্টিভিটি, এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটিস রয়েছে। ছোট ছোট সাইকেল রয়েছে, সেগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সবাই অনেকে। তাছাড়াও টয় ট্রেন রয়েছে। সন্ধ্যের পরে এখানে আসলে তবেই এর মজাটা আসলে বোঝা যাবে। এখানে এই যে একটা ছোট্ট টয় ট্রেন দাঁড়ানো রয়েছে, এই টয় ট্রেনগুলো পুরো পার্কটা ঘুরিয়ে আনবে আপনাকে, তার জন্য আলাদা টিকিট করতে হবে। তার পাশে এটা একটা মিকি হল রয়েছে, এখানে বাচ্চাদের নানান রকম খেলাধুলা করার ব্যবস্থা রয়েছে। আর একটা টয় ট্রেন, এইটা ছাড়বে এখন, অনেকে বসে আছেন এই ট্রেনটাতে। হাঁটতে হাঁটতে আমরা এই একদম সমুদ্রের কাছেই চলে এসেছি। এখানে খুব সুন্দর একটা জাহাজ শেপের, মানে ময়ূরপঙ্খী জাহাজ শেপের একটা জিনিস এরকম করে দেওয়া রয়েছে। ঢেউসাগর পার্ক ঘুরে আমরা চলে এসেছি আবার টোটোতে 100 টাকা ভাড়া দিয়ে আমাদের ওল্ড দীঘাতে যে বিশ্ব বাংলা পার্ক আছে সেখানে। অনেকটা এরিয়া নিয়ে একদম সমুদ্র সৈকতের ধার ধরে দারুণ সুন্দর এই পার্ক, এবং জমজমাট লোকজন ভর্তি। এবং এখানে এখন চলছে ইন্টারন্যাশনাল দীঘা আর্ট ফেস্টিভ্যাল, সেজন্য ছোট করে একটা অনুষ্ঠানও হচ্ছে সাইডের দিকে। আর পুরো পার্কটা সন্ধেবেলা আলোকে এরকম সুসজ্জিত, বসবার প্রচুর জায়গা রয়েছে, নানান রকম সুন্দর সুন্দর প্যাগোডা স্টাইলের বসার শেড করে দেওয়া রয়েছে, একটা ওয়াচ টাওয়ার রয়েছে। আর এই দিকে যে আর্ট ফেস্টিভ্যালটা হচ্ছে তার একটা ছোট্ট এক্সিবিশন টাইপের রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর কিছু হাতে আঁকা ছবি রয়েছে এখানে। এটা আপনারা সব সময় পাবেন না আসলে, আমরা নিজেরাও জানতাম না যে এখানে এটা হচ্ছে, কিন্তু সন্ধ্যে থেকেই খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। এই যেটা বলছিলাম যে পুরো সৈকতে এরকম জাপানিজ প্যাগোডা স্টাইলে কিছু শেড এবং বসার জায়গা করে দেওয়া রয়েছে, এটা কিন্তু পার্কের সৌন্দর্যকে একটা আলাদা মাত্রা দিয়েছে। এই ওল্ড দীঘা বিশ্ববাংলা পার্কের মধ্যে একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো, এই দেয়াল জুড়ে এরকম সহজ পাঠের অ আ হস্যই দীর্ঘইকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমি মানে অবজার্ভ করলাম আর কি, একটু আগে ঢেউসাগর থেকে ঘুরে এসে, ওইখানের যে ভাইব আর এই ওল্ড দীঘার ভাইব দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এইখানের ভাইবটা অনেক বেশি সুন্দর, অনেক পজিটিভ, জানি না কেন আমার এটা মনে হচ্ছে এখানের ভাইবটা আমার বেশি ভালো লাগছে যেন। এই ছিল দীঘাতে আমাদের দ্বিতীয় দিনের কর্মসূচি। তবে আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আপনাদের 2 নাইটস 3 ডেজের একটা ট্যুর প্ল্যান দেব। প্রথম দিন দীঘাতে পৌঁছে জগন্নাথ মন্দির দর্শন করে সমুদ্র স্নান সেরে কিছুটা বিশ্রাম নিয়ে সন্ধেটা কাটান বিশ্ব বাংলা পার্কে। নিউ দীঘা বা ওল্ড দীঘা যেখানেই আপনি থাকুন না কেন, এই বিশ্ব বাংলা পার্ক আপনার সন্ধে কাটানোর সেরা জায়গা হতে পারে, এটুকু আমি কথা দিতে পারি।
আর আমার কাছে থাকার জন্য সেরা অপশন হলো এই ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনি। প্রিয়জনকে দেওয়ার জন্য নানান রকম লোভনীয় উপহারের দোকান রয়েছে এই ওল্ড দীঘাতে, আর পেট পুজো করবার জন্য মুখরোচক নানান রকম দোকানের অভাব হবে না এই বিশ্ব বাংলা পার্কে। তবে আমার পরামর্শ থাকবে মাছ ভাজা ছেড়ে অন্য কিছু খান। তারপর উদার সমুদ্রকে সাক্ষী রেখে প্রিয়জনের সাথে বেশ কিছুটা সময় মনের কথা আদান প্রদান করে ফিরে আসুন হোটেলে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সঙ্গে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।